নিকো একবার আয়নায় তাকিয়ে মুচকি হেসে বলল, আমি কি সুন্দর লাগছি? মেহুলের ঠোঁটে হাসি ফুটে উঠল। একেবারে রাজপুত্রের মতো। চকচকে স্কুলের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিকো দরজার কাছে এগিয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণের মধ্যে স্কুল বাসের হর্ন শোনা গেল। মেহুল দরজা খুলে দিল। নিকো খুশি হাত নেড়ে বিদায় জানিয়ে বাসে উঠে গেল। জানালার কাজ থেকে শেষবারের মতো ডাক দিল। বাই আপু। মেহুল হাত নেড়ে উত্তর দিল। নিকো চলে যেতেই বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। ওই সময় মেহুলের মা ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বললেন, মেহুল, আমি একটা কথা ভাবছি। মেহুল অবাক হয়ে তাকালো। কি কথা? আমি আর তোমার বাবা ঠিক করেছি নিকুকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দেব। শুনে মেহুল কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। বোর্ডিং স্কুলে? কেন? মা সোফায় বসে দীর্ঘশ্বাস ফেললেন। দেখো, তোমার বিয়ের আর কটা দিন বাকি। তুমি নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমি আর তোমার বাবা, আমরা তো অফিস নিয়ে খুবই ব্যস্ত থাকি। নিকুকে নিয়মিত সামলানো আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বোর্ডিং স্কুলে দিলেও ওর পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছুই নিয়ম মাফিক চলবে। মেহুল হতভম্ব হয়ে মায়ের দিকে তাকালো। তার বুকের ভেতর অদ্ভুত ব্যথা জমে উঠল। কণ্ঠ কেঁপে উঠল। আশ্চর্য! তোমরা কি নিকোকে নিজের কাছে রাখতেও পারবে না? তোমাদের কি এতটুকু সময় নেই যে নিজের ছেলেকে একটু দেখাশোনা করবে? আমরা এটা ওর ভালোর জন্যই করছি। বোর্ডিং স্কুলে গেলেও ভালো পড়াশুনো করবে। মেহুলের চোখে জল চলে এলো। গলা ভারী হয়ে এলো। ভবিষ্যৎ কি শুধু বইয়ের পাতাই তৈরি হয় মা? নিকো কি মা বাবার ভালোবাসা ছাড়া বড় হতে পারবে? সে তো এখনো ছোট। তোমাদের স্নেহ চাই, তোমরা কি সেটা দিতে পারছো না? মায়ের সাথে তর্ক করার পর মেহুল আর দাঁড়িয়ে থাকতে পারল না। বুকের ভেতর অদ্ভুত একটা দমচাপা জমে উঠেছিল। চোখের কোণে জল টলমল করছিল। টেবিলে গরম গরম নাস্তা সাজানো ছিল। তবু তার ক্ষুধা একেবারে উধাও। খাবার খেলি না কেন? আমার ক্ষুধা নেই। আর এক মুহূর্তও দাঁড়ালো না মেহুল। ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। জানালা দিয়ে রোদের শেষ ঝলক ঢুকে এসে বেঞ্চের উপর সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। ক্লাসরুমে বসে আছে সাজ আর মেহুল। মেহুল সামনের বেঞ্চে হেলান দিয়ে বসে আছে, মুখটা ভারী হয়ে আছে। চোখের কোণে ক্লান্তি, ঠোঁট সোজা হয়ে আছে। সাজ অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তার দিকে। মেহুল সাধারণত এভাবে চুপচাপ থাকে না। আজকে হঠাৎ হলো কি? সাজ ধীরে বলে উঠল, তুই নির্বাণ ভাইয়ের প্রপোজাল ফিরিয়ে দিয়েছিস কেন? মেহুল হালকা চোখ মেলে তাকালো সাজের দিকে। গলায় ভরাট কোনো শব্দ নেই। মা, রাহাব ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছে। এত তাড়াতাড়ি? কথাটা বলেই সে মেহুলের দিকে তাকিয়ে রইল। মেহুলের মুখে কোনো আবেগের ঝলক নেই, যেন অনেক আগেই মেনে নিয়েছে বিষয়টা। সাজ একটু অস্থির হয়ে উঠে আবার জিজ্ঞেস করো, তো তুই বিয়ে করবি? মেহুল কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ জানালার দিকে চলে গেল। বাইরে আকাশটা গাঢ় কমলা হয়ে আসছে। নিঃশ্বাস ফেলে সে বলল, জানি না। সাজ কপাল কুঁচকে সে আরো তীব্র স্বরে বলল। জানিস না মানে কি? বিয়ে করবি না? মেহুল এবার চোখ ফিরিয়ে সাজের দিকে তাকালো। এসব কথা বাদ দে, ক্লাস তো শেষ, চল। এই বলে সে ব্যাগটা কাঁধে নিতে গেল, কিন্তু সাজ হাত বাড়িয়ে মেহুলের হাতটা শক্ত করে ধরে ফেলল। নিজের সাথে জোর করে কি লাভ মেহুল? তুই যদি সুখী না হোস, তোর তো কষ্টই হবে। আর আমি সেটা দেখবো দাঁড়িয়ে। আমি চাই না কোনো ঝামেলা হোক, সবাই এই বিয়েতে খুশি। সাজ দম নিয়ে তাকালো সরাসরি মেহুলের চোখে। তুই খুশি? মেহুল চোখ ফিরিয়ে নিল, যেন দৃষ্টি সরালেই উত্তর দিতে হবে না। আঙুলের নখ দিয়ে বেঞ্চে অযথা দাগ কাটতে কাটতে বলল, চল বাইরে যাই, আরশান ভাইয়া তোকে নিতে আসবে। সাজ ঠোঁট কামড়ে ধরল। বুঝতে পারো মেহুল ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে প্রশ্নটা। মৃদু স্বরে উত্তর দিল, আসবে।
দুজন একসাথে ক্লাস থেকে বের হলো। করিডোর পেরিয়ে বাইরে আসতেই রোদ ফিকে হয়ে গেছে, হালকা বাতাস বইছে। গেটের পাশে গাড়িটা দাঁড়িয়ে আছে, তার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আরশান, এক হাতে পকেটে, অন্য হাতে ফোনে, মুখটা গম্ভীর অথচ অদ্ভুত শান্ত। সাজকে দেখে তার চোখ নরম হয়ে এলো। মেহুল একবার সাজের দিকে তাকালো, তারপর আরশানের দিকে। হাসলো সে। দুজনকে বেশ মানিয়েছে। তাই না? তুই না, আমি চলে যাব। সাজ মাথা নেড়ে সম্মতি দিল। মেহুল হাঁটা দিল বিপরীত দিকে, আর সাজ এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরো আরশানকে। আরশান দুহাত দিয়ে সাজকে আঁকড়ে ধরল। সাজ মাথা গুজে রাখলো আরশানের বুকের কাছে। তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। এক মুহূর্ত পর আরশান নরম স্বরে বলল, চল গাড়িতে ওঠ। সাজের জন্য দরজা খুলে দিল। সাজ ভেতরে বসলো, তারপর আরশানও সিটে বসলো। গাড়ির বাইরে থেকে আসা বিকেলের আরো জানালা দিয়ে ভেতরে ঢুকছে। গাড়ি চালু করে আস্তে আস্তে রাস্তা ধরো আরশান। কিছুক্ষণ পর আরশান এক ঝলক তাকিয়ে জিজ্ঞেস করো, কিছু খাবি? সাজ হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলল, না, ক্যান্টিনে খেয়েছি। ওরা দুজন বাড়ির ভেতরে ঢোকার পর আরশান সরাসরি ওয়াশরুমে চলে গেল। সাজ চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল, কাবার্ড ঘুরে সাদা শার্ট বের করলো আরশানের জন্য। সেই শার্টটা সুন্দরভাবে বিছানার উপর মেলে রাখলো। তারপর টেবিলের কোণ থেকে আরশানের হাত ঘড়িটা নিয়ে শার্টের পাশে রাখলো। আরশান বের হয়ে এলে আর কিছু খুঁজতে না হয়। কয়েক মুহূর্তের পর আরশান বের হলো, হাত মুছতে মুছতে সাজের দিকে তাকালো। সাজ তখন বলল, আজকে কিন্তু ডিসাইড হাউসে নিয়ে যাবে। আরশান এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকলো, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলো। আচ্ছা নিয়ে যাব, তবে একটা শর্তে। সাজ ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল। শর্ত? আরশান ধীরে ধীরে এগিয়ে এসে কাছে ঝুঁকলো, কানে মুখ এনে নরম স্বরে বলল কিছু কথা। সাজ চোখ বড় বড় করে তাকিয়ে উঠল, গাল লাল হয়ে উঠল এক নিমিষে। অসভ্য লোক। আরশান এবার মিটিমিটি হেসে মাথা নুয়ে শার্টটা তুলে নিল। এক হাতে বোতাম লাগাতে লাগাতে বের হয়ে আসে। বাইকের কাছে গিয়ে হেলমেট তুলে নিল, তারপর উঠে বসল। সাজ ধীরে ধীরে বাইকের পেছনে বসল, দুহাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল আরশানকে। বাইক ছুটছে শহরের ভিড় পেরিয়ে, চারপাশের হাওয়ায় ভেসে আসছে। আরশান বলল, তোকে এখন ফেলে দেই রাস্তায়? সাজ ঠোঁট কামড়ে বলল, আপনি ঠিক থাকতে পারবেন তো? রাত নেমে এসেছে, আকাশে আধখানা চাঁদ, চারপাশে ছড়িয়ে থাকা তারাগুলো সমুদ্রের উপর ঝিলিক দিয়ে পড়ছে। সাজ নামতেই ঠান্ডা হাওয়া এসে চুল উড়িয়ে দিল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা কাঠের তৈরি বাড়িটার দিকে তাকিয়ে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। পুরো বাড়িটা উঁচু কাঠের দেয়াল, বাদামি রঙের ছোঁয়া, জানালাগুলো কাঠের তৈরি। ভেতরে ঢুকতে কাঠের মেঝে হালকা শব্দ তুলল তাদের পায়ের নিচে। দেয়ালে ঝোলানো লণ্ঠনের মতো লাইটগুলো পুরো ঘরটাকে একেবারে শান্ত পরিবেশে ভরিয়ে রেখেছে। কোথাও কোনো রকম জৌলুস নেই, তবু কত সুন্দর। সাজ হাঁটতে হাঁটতে সামনে এগোলো। কাঠের আর কাচের বড় স্লাইডিং দরজাটা টেনে বাইরে বেরিয়ে এলো। পেছনের সাইডে বিশাল বীজ, কালো রাতের বুক ছিঁড়ে সাদা ফেনা তুলে গর্জে উঠেছে ঢেউগুলো। বাতাস একের পর এক ঝাপটা দিয়ে সাজের পা ভিজিয়ে দিল, চুল এলোমেলো করে দিল। চোখের সামনে অসীম সমুদ্র, কানে শুধু ঢেউয়ের শব্দ। সাজের বুক ভরে উঠল অনাবিল প্রশান্তিতে। হঠাৎ পেছন থেকে দুটো শক্ত বাহু তার কোমর ঘিরে ধরল। সাজ চমকে উঠে চোখ বড় করল, কিন্তু সেই পরিচিত স্পর্শে মুহূর্তেই নিশ্চিন্ত হয়ে গেল। বুকের সাথে পিঠ থেকে গেছে, উষ্ণ নিঃশ্বাস এসে গা ছুঁয়ে যাচ্ছে। আরশানের কণ্ঠ খুব কাছে থেকে ভেসে এলো, ভালো লেগেছে? সাজের ঠোঁটে হাসি ফুটে উঠল, চোখ সরিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে উত্তর দিল। জায়গাটা অনেক সুন্দর। আরশান মাথা নিচু করে আরো কাছে ঝুঁকল। তোর চেয়ে সুন্দর কিছু নেই যদিও। সাজ মুখ ঘুরিয়ে আবার সমুদ্রের দিকে তাকালো, কিন্তু বুকের ভেতরে কেমন অদ্ভুত এক টান অনুভব করছিল। ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল তার দ্রুত হৃদস্পন্দন। কোমর থেকে আরশানের হাত সরিয়ে দিল। আমি একটু সামনে যাই।
সে হালকা দৌড়ে বাড়ির উপর দিয়ে গিয়ে দাঁড়ালো, যেখানে ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে। ঠান্ডা পানির ছোঁয়ায় হেসে উঠল। চাঁদের আলোয় সমুদ্রটা একেবারে রূপকথার মতো লাগছিল। ঠিক তখনই এক ঢেউ এসে সাজের হাঁটু পর্যন্ত ভিজিয়ে দিল। সাজ চেঁচিয়ে উঠল, আহ, কি ঠান্ডা! এদিকে আয়, ঠান্ডা লাগবে তো। আরশান এগিয়ে এসে নিজের জ্যাকেটটা খুলে সাজের কাঁধে জড়িয়ে দিল। সাজ নিচু গলায় বলল, আমাকে নিয়ে এত ভাবেন কেন? আরশান বলল। বাবা কি অপরাধ? সাজ প্রত্যুত্তর করল না, শুধু নিঃশব্দে ধীরে ধীরে মাথাটা নামিয়ে দিল আরশানের বুকে। আরশানের বুকের ধূপকানি কানে ভেসে আসছে স্পষ্টভাবে। সাজ চোখ বুঝে রইল। আরশানের হাত শক্ত হলো, আরও কাছে টেনে নিল সাজকে। টুটে নীরব এক হাসি খেলে গেল। এই মুহূর্তে পৃথিবী থেমে গেলেও তার আপত্তি নেই। সমুদ্রের ঢেউ আসছে পাথরের গায়ে, এসে পড়ছে। সেই শব্দের ভেতর মিলেমিশে যাচ্ছিল আরশানের নির্ভার হাসি। সাজের অবস্থা অবশ্য একেবারেই উল্টো। হঠাৎ ভারসাম্য হারিয়ে ভিজে বাড়ির ওপর পড়ে গিয়ে কোমর পর্যন্ত জল লেগে গেছে তার। ঠান্ডার শিহরণ কাঁপুনি ধরাচ্ছে শরীরে, অথচ সাহায্য করার বদলে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, আরও জোরে হেসে যাচ্ছে। অপরিণত শিশুর মতো খিলখিল করে প্রাণ খোলা অচিন্তনীয় উল্লাসে সাজ ভিজে শরীর জড়িয়ে শিউরে উঠল। কাঁপতে কাঁপতে চোখ তুলল তার দিকে। চোখের দৃষ্টিতে ক্ষোভের ছিঁড়ে, ঠোঁটে জমে থাকা অনুযোগ। ভেবেছিল আরশান দৌড়ে এসে হাত বাড়িয়ে দেবে, তাকে টেনে তুলবে ভিজে যাওয়া বালুর ফাঁদ থেকে। অথচ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে তার বিপত্তি। কঠোর চোখে তাকিয়ে রাগে জ্বলতে জ্বলতে উঠল সাজ। আরশান হাসি সামলানোর চেষ্টা করল বটে, কিন্তু সাজের রাগে চেহারা দেখে আবারও মুখ বাঁকা হয়ে গেল তার। হাসির জিরিক থামানো গেল না। সেই মুহূর্তেই সাজের ভেতরটা দাউ দাউ করে উঠল। ঠান্ডার কাঁপুনির সঙ্গে মিশে গেল ভীষণ রাগ। আরশান তখনও হাসির রেশ সামলাতে না পেরেও তবুও হাত বাড়িয়ে দিল, কিন্তু সাজ একবারও তার হাতের দিকে তাকালো না। নিজেই ঠোঁট কামড়ে দাঁত চেপে উঠে দাঁড়ালো। ভারী পদক্ষেপে ধপধপ শব্দ তুলে হাঁটা শুরু করো। প্রতিটি নিঃশ্বাসে ভাসছে শীতল রাগ। ভেজা চুলের ফোঁটা কাঁধ বেয়ে পিঠে ঝরে পড়ছে অশ্রুবিন্দুর মতো। আরশান দাঁড়িয়ে থেকে বুঝতে পারলো সাজ সত্যিই রেগে আছে। এবার হাসি মিলিয়ে গেল তার মুখ থেকে, চোখ নামিয়ে একটু গম্ভীর হলো। কয়েক সেকেন্ড পর আরশান চুপচাপ সাজের পেছন পেছন হাঁটতে শুরু করো। সাজ কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, কিন্তু আরশান সোজা তার পেছনে না গিয়ে ঘুরে গেল কিচেনের দিকে। ঠান্ডা জলে ভিজে থাকা সাজের গায়ে ঠান্ডা লেগে যাবে, এই চিন্তাটাই প্রথম মাথায় এলো তার। তাই চুপচাপ কফির পাত্রটা নামিয়ে গরম জলে বসিয়ে দিল। ধোয়া ওঠা কফি তৈরি করবে। ভেজা কাপড় বদলে সাজ নতুন কাপড় পরে বিছানায় বসে আছে। রাগের আগুনে ভেতরটা তখনও ধিকি ধিকি করছে। একবারও নিচে নামার চেষ্টা করো না, ইচ্ছে করে নিজেকে আড়াল করে রেখেছে চার দেয়ালের ভেতর। আরশান কফি বানিয়ে উপরে উঠে রুমে ঢুকে সাজকে দেখে থমকে দাঁড়ালো। বিছানায় বসে আছে সে, মুখটা ফুরিয়ে রাখা, চোখে একরাশ অভিমান। নীরবতা ভাঙল আরশানি। টেবিলের উপর কফির কাপ রেখে ঠান্ডা স্বরে বলে উঠল, এটা খেয়ে নে, ভালো লাগবে। সাজ আরশানির দিকে ফিরেও তাকালো না, নিঃশব্দে হাত বাড়িয়ে মগটা তুলে নিল। ধোয়া ওঠা কফির হাতের মুঠো এলো উষ্ণতার ছোট্ট পরশ সরিয়ে দিল আগুনে। কফির শেষ চুমুকটুকু দিয়ে সাজ ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ালো। সমুদ্রের ঢেউয়ের শব্দ কানে ভেসে আসছে। আকাশে ঝুলে থাকা চাঁদের আলো বালুর উপর রূপালি ছটা ছড়িয়ে দিয়েছে। বাতাস ভিজে শীতল, তার চুল উঠছে হালকা হাওয়ায়, কিন্তু ঠোঁট শক্ত করে চেপে দাঁড়িয়ে আছে মন ভরা অভিমান আর রাগে। তখন পেছন থেকে হালকা পায়ের শব্দ পেল। বুঝতে একটুও দেরি হলো না আরশানি আসছে। বুকের ভেতর এক ঝটকা খেলেও সাজ তো প্রকাশ করলো না। চোখ নামিয়ে বারান্দা থেকে দ্রুত ফিরে গিয়ে রুমে ঢুকে পড়ল। আরশানের ঠোঁটে এক ফালি কুটির হাসি কেটে গেল। রাগের ঝড়টা এখনো একটুও থামেনি, বরং আরও যে বেড়েছে বুঝতে বাকি নেই তার। সাজ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে তাকে কোলে তুলে নিল আরশান। সাজ চমকে উঠল। কি করছেন? নামান আমাকে। আরশান কোনো কথা না বলে ধীর ভঙ্গিতে বিছানায় বসে পড়ল। সাজকে তার কোলে বসিয়ে দিল।
এক হাতে শক্ত করে জড়িয়ে ধরো তার নরম কোমর। সাজ ছটফট করছে, হাত পা ছুঁড়ে মুক্ত হওয়ার চেষ্টা। চোখে রাগের ঝিরিক, মুখে লালচে অভিমান, কিন্তু আরশানের হাত অটল। সাজ ছটফট করতে করতে হঠাৎ রাগে আরশানের কাঁধ আঁকড়ে ধরল, হাতের নখ গেঁথে দিল চামড়ায়। আরশান কুচকে উঠল না, বরং ঠোঁটের করে আরো চওড়া হাসি খেলে গেল। আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে, গলা ঝুঁকিয়ে মৃদু কণ্ঠে বলল, সিন্ড্রেলার এত রাগ কই থেকে আসছে? সাজ আরো জোরে ছটফট করতে লাগলো, গলা কেঁপে উঠল তার চাপে। ছাড়ুন আমাকে। ছাড়িয়ে নে। জানালার পর্দা নরম বাতাসে দুলছিল, আর তার ফাঁক দিয়ে ঢুকে আসছিল আলো। বাতাসে মিশে আছে সমুদ্রের হালকা নোনা ধরা গন্ধ। সেই শান্ত পরিবেশের ভেতরেই হঠাৎ ভাঙন ধরল সাজের রাগী ধপধপ শব্দে। মুখমণ্ডলে নেই কোনো প্রশান্তি, মুখটা গম্ভীর রাগে টকবক করছে। ধপধপ শব্দ দূরে রুম থেকে বেরিয়ে এলো সে, চোখে মুখে অভিমান ঝরে পড়ছে। তার ঘুমের সঙ্গে আরশানের এত শত্রুতা কেন? একটু বেশি ঘুমালেই কি পৃথিবী উল্টে যায়? রাতভর তাকে ঠিক মতো ঘুমাতে দেয়নি, আর ভোর হতে না হতে আবার তাকে জাগিয়ে তুলেছে। একটু বেশি ঘুমালে কি হতো? এতে তার পৃথিবী তো আর ভেঙে পড়তো না। মনে মনে গজগজ করতে করতে বেরিয়ে এলো সাজ। পেছন পেছন আরশারও আসছে, ঠোঁটের কোণে চেনা দুষ্টুমি ঝুলছে, চোখে খেলা করছে একরাশ হাসি। কিন্তু হঠাৎ সবকিছু এক মুহূর্তেই বদলে গেল। সাজ হোঁচট খেলো, এক নিমিষে ভারসাম্য হারিয়ে সামনে পড়তে গিয়েও দুই হাত মাটিতে ভর দিয়ে নিজেকে সামনে নিল। মুহূর্তেই তার লম্বা চুল এলোমেলো হয়ে মুখ ঢেকে দিল। আরশান এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর আচমকা হেসে উঠল। সাজের বুকটা ভার হয়ে গেল, লজ্জা, অস্বস্তি আর অভিমান একসাথে চেপে বসল। এত ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে থাকতে না পেরে হঠাৎই কান্না চলে এলো চোখে। বড় বড় অশ্রুবিন্দু গড়িয়ে বেরোলো তার গাল বেয়ে। আরশানের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল, মুহূর্তেই দৌড়ে এলো। মুখের দুষ্টু হাসি তখনও টিকে ছিল, কিন্তু চোখে ভেসে উঠল দুশ্চিন্তা। কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? কোথায় লেগেছে? আমাকে দেখতে দে। সাজ কোনো উত্তর দিল না, কেবল অশ্রু গড়িয়ে পড়ছিল গাল বেয়ে। আরশানের বুকটা হঠাৎ কেমন করে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে সাজকে কোলে তুলে নিল। হাঁটতে হাঁটতে লিভিং রুমের বড় গোল সোফার দিকে গেল, সেখানে বসে ধীরে ধীরে সাজকে তার কোলে নামিয়ে রাখল। এখন বল, কোথায় লেগেছে? বেশি ব্যথা পেয়েছিস? সাজের চোখ দুটো এখনো কান্নার জন্য ভিজে আছে। আরশান ঝুঁকে এসে তার মুখটা দেখার চেষ্টা করে। কোথায় লেগেছে বল। সাজ মাথা নেড়ে মৃদু স্বরে বলল, লাগেনি। এরপরই সাজ দু হাতে তুলে আরশানের গলা জড়িয়ে ধরল, ভেজা চোখ থুতনির কাছে লুকিয়ে রাখলো, কণ্ঠ কেঁপে উঠল। আমাকে একটু ভালোবাসেন না? আরশানের ঠোঁটের কোণে হাসি ফুটল, চোখ নরম হয়ে এলো, ধীরে ধীরে বলল, তাহলে তোকে ছাড়া থাকতে পারি না কেন? সাজ এবার আরশানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, দুই হাত আরশানের গলা আঁকড়ে ধরে রাখলো। হঠাৎ কোমরে দৃঢ় স্পর্শ পেতেই সাজ থমকাল। আরশানের হাত তখন ধীরে ধীরে নামলো সাজের কোমরে। কোমরের ওপর আরশানের শক্ত উষ্ণ হাত যেন পাষাণ শিকল। সূক্ষ্ম কোমরের পাক স্পর্শ করতেই কেঁপে উঠল। সাজের আঙুল তখন মুঠি হয়ে আঁকড়ে ধরল আরশানের কাঁধের শার্ট, কিন্তু আরশানের হাত স্থির নয়, শক্তিশালী বেখেয়ালি হাতগুলো নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। ধীরে ধীরে নেমে এলো সাজের পেটের দিকে। সাজের শ্বাসরুদ্ধ হয়ে উঠল। কোমল তুলতুলে পেটের ওপর সেই থাবার মতো হাত বসতেই তার শরীরে অদ্ভুত কাঁপুনি জাগলো। তার ছোটখাটো শরীর মোচড় দিয়ে পালাতে চাইল আরশানের শক্ত বুক থেকে। নিঃশ্বাস কেঁপে উঠল, কিন্তু পরের মুহূর্তেই আরশানের বাহু তাকে আরো শক্ত করে জাপটে ধরল। তখন কাপা কণ্ঠ এলো, আরশান, হুম। ক্ষুধা লেগেছে। আরশানের হাত থেমে গেল, নিঃশ্বাস ফেলে সাজকে ছাড়ো, দুই হাত দিয়ে তাকে ধীরে ধীরে বসিয়ে দিল বড় গোল সোফায়। বস, আমি নিয়ে আসছি। সাজ সোফায় হেলান দিল, চোখ দুটো এখনো কিছুটা লাল, কিন্তু তার ঠোঁটে হালকা এক চোরা গোপ্তা হাসি খেলা করছিল। তখনই টেবিলের উপর রাখা আরশানের ফোনটা কাঁপতে শুরু করলো। কৌতূহলী হয়ে ফোনটা হাতে নিল, স্ক্রিনে মম লেখা। চোখ ভিজে উঠল সাজের। কত বছর কথা হয়নি, কতদিন দেখা হয়নি, বুকের ভেতর জমে থাকা একরাশ শূন্যতা হঠাৎ ভরে উঠল।
কত বছর হয়ে গেল মৌসুমী বেগমের সঙ্গে তার কথা হয়নি। দ্বিধা না করে সে ভিডিও কল রিসিভ করে ফেলল। কিন্তু ওপাশে মৌসুমী বেগম হকচকিয়ে গেলেন, থমকে তাকিয়ে রইলেন ফোনের দিকে। কারণ তার ছেলের ফোনে তিনি কোনো বিদেশি অচেনা মেয়েকে দেখছেন। ভ্রু কুঁচকে উঠল তার, ঠোঁট শক্ত হয়ে এলো, চোখে মুখে এক ধরনের সন্দেহ ছড়িয়ে পড়ল।